আসলে টেলিভিশন, বেসরকারি টেলিভিশন খাত ভালো নেই, আমরা বেসরকারি টেলিভিশন খাতে যারা কর্মরত তাদের অনেক অনিশ্চয়তা আছে, এবং এই খাতটিকে বাঁচাতেই যে আইনটি 2006 সালে করা হয়েছিল সেটি 12 বছরেও কার্যকর হয় নাই, এখনো যখন কার্যকর হতে যাচ্ছে তখন বাধার মুখে পড়ছে। এমনটি কেন হচ্ছে, আসলে অসুবিধাটা কোথায় জনাব একে আজাদ? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমে আমি ধন্যবাদ জানাই ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তারা একটা সুন্দর অ্যাসোসিয়েশন করেছে এবং এই জিনিসটা যে সমস্যা দীর্ঘদিন যাবৎ আমরা মালিকরা একা এটা ফিল করছিলাম, এটা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তারাও ফিল করেছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দেখুন, যতগুলো চ্যানেল বাংলাদেশে চলছে তাতে প্রচুর জার্নালিস্ট কর্মসংস্থান হয়েছে, এটা একটা গুণগত দিক। কিন্তু যে বাজার আছে আপনার বিজ্ঞাপনের বাজার, তাতে কিন্তু যথেষ্ট নয়। আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে যতগুলো পত্রিকা সব কিছু যে যারা বিজ্ঞাপন দাদা যেভাবে ভাগ করে, তাতে নিজেরাই আমরা প্রচুর ডিসকাউন্ট দিতে হয় আমাদের, এটা হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরও প্রচুর বাকি থেকে যাচ্ছে। আমাদের 1 বছর, 1.5 বছর, 2 বছর এমনও বাকি পড়ে আছে বিজ্ঞাপনের টাকা, আমরা আনতে পারছি না। আর আমাদের যেহেতু কালকে কেন পারা যায় না, আদায় করতে অসুবিধা, তারা বিভিন্ন অজুহাতে তারা ব্যবসা ভালো না, তারা দিতে পারছে না, তাদের অর্থনৈতিক সংকট আছে, আর আমরাও তাদের কাছে খুব একটা জোর দিতে পারি না, কালকে আবার আমার কাছে তার কাছে বিজ্ঞাপনের জন্য যেতে হচ্ছে, যার জন্য আমরা এই একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যেটা আপনি খবরেও দেখানো হইলো বা আমরা ফিল করছি, আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের বিজ্ঞাপনগুলো বিদেশে চলে যাচ্ছে। বিদেশি টেলিভিশনের মাধ্যমে আমাদের দেশে সেটা আমরা প্রচার করছি। আমরা যেটা ওই যে একজন সাক্ষাৎকার দিলেন, তিনিও বললেন যে ইনস্টাগ্রামে চলে যাচ্ছে, আমাদের গুগলে চলে যাচ্ছে, বিভিন্নভাবে ইউটিউবে আমাদের বিজ্ঞাপনগুলো চলে যাচ্ছে। সরকার একটা যদি কঠোর ভাবে এটাকে দমন না করে, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলগুলো আরও বিপর্যয়ের মুখে আমরা পড়ব। প্রথম কথা হচ্ছে, মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন 1 তারিখ থেকে এটা কার্যকর হওয়ার কথা, 1 এপ্রিল থেকে এটা কার্যকর কথা, কিন্তু তারপরেও কিন্তু এটা কার্যকর হচ্ছে না। এখনও কিন্তু বিদেশি প্রচার মাধ্যমে আমরাই দেখাচ্ছি সেই টেলিভিশন। আমরা এখন হচ্ছে যদি আমরা ক্যাবেল অপারেটর, গভর্নমেন্ট এবং মালিক, সাংবাদিক সবাই যদি আমরা একত্রে এটাকে মোকাবেলা না করি, তাহলে কিন্তু আমরা আরও বিপর্যয়ের সম্মুখীন হব। আরও চ্যানেল তাদের কর্মী ছাঁটাই হবে, সাংবাদিকরা চাকরিচ্যুত হবে এবং অনেকে বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণে আমি মনে করি এখন হাই টাইম অনতিবিলম্বে মাননীয় তথ্যমন্ত্রী যদি একটা মিটিং ডেকে সবাইকে বলে দেয়, যেমন আমি বলি ক্যাবেল অপারেটররা কিন্তু বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে আমরা জানি কিছু কিছু জায়গায় 1200 টাকা, কোনো জায়গায় 1000 টাকা, কোনো জায়গায় 800 টাকা, কোনো জায়গায় 500 টাকা এবং একটা বক্স দিয়ে 5000 টাকা নিচ্ছেন। তো সেই কারণে যদি আমাদের টিভি চ্যানেলের জন্য যদি একটা ধার্য করা হয় 2 টাকা 5 টাকা করে, তার যে রেভিনিউটা আসবে সেটা কিন্তু সমস্ত টেলিভিশনের মধ্যে বন্টন হতে পারে, তাই হলে কয়েকশো টাকা সাশ্রয় হবে টেলিভিশনগুলো। আমার মনে হয় যে প্রবলেম ফেস করছি আমরা, বহু টেলিভিশন কিন্তু বেতন দিতে পারছে না। আমি যত জানি 8 মাস 9 মাস তারা বেতন দিতে পারছে না। তারা যে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে তা না, কর্মী ছাঁটাই চলছে। এবং অনেকেই, আমি সামনে 2টা ঈদ আসছে, অনেকে বোনাস পাবে না, অনেকে টাইমলি বেতন পাবে না। তো এখন এইভাবে তো একটা চলতে পারে না। তো মাননীয় তথ্যমন্ত্রী, সাংবাদিক সমাজ, মালিক, অ্যাডকো সকলে মিলে আমি মনে করি এই আইন যে 2006-তে যে আইন হয়েছে তার যথাযথ প্রয়োগ। আমি এখানে আপনাকে প্রশ্ন করব, আমি জনাব রেজওয়ানুল হক রাজার কাছে যেতে চাই। তো প্রশ্নটি হচ্ছে যে আসলে এই একত্রিত হওয়া হচ্ছে না কেন? 12 বছর তো হয়ে গেল, নিশ্চয়ই আপনাদের তৎপরতা ছিল, সাংবাদিকদেরও কি মানে কি ছিল সেটি আপনার কাছে জানতে চাই, যে একত্রিত হতে পারছে না কেন? আর জনাব রেজওয়ানুল হক রাজা, যে সরকারকে যে কঠোর হাতে দমন করবার কথা বলছেন, কঠোর হাতে নিয়ন্ত্রণ করবার কথা বলছেন, জনাব একে আজাদও বলছিলেন, এই কঠোর হতে অসুবিধাটা কোথায়? কেন সরকার কঠোর হতে পারছে না? 12 বছরে পারলো না, 1 এপ্রিল থেকে হবার কথা, তবুও পারছে না কেন? ধন্যবাদ। আসলে এই যে ক্রাইসিসটা এখন দেখা দিয়েছে সেটি ধরেন 2 বছর আগেও এতখানি অ্যাকিউট ছিল না। যত দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তখন সমস্যাটা আরও বেড়েছে। বিজ্ঞাপনের বাজার যেটা আমরা বলছি, বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন আগেও চলেছে, পাশাপাশি যখন ডিজিটাল প্ল্যাটফর্মেও বিজ্ঞাপন যেতে শুরু করেছে, আবার চ্যানেলের সংখ্যাও বেড়েছে, সব মিলিয়ে বিজ্ঞাপনের বাজারটা ছোট হয়ে গেছে ফর স্যাটেলাইট টেলিভিশন। তো সমস্যা যখন তৈরি হয় তখনই তো আসলে আমাদের বোধোদয় হয়, চেতনার উদয় হয়। যেমন ধরেন 12 বছর আগে এই আইনটি হয়েছে, কিন্তু এতদিন ধরে কেউ এটি নিয়ে এতদিন ধরে কোনো চেষ্টা
অ্যাডকো মাঝে মধ্যে বলেছে অবশ্য, কিন্তু সরকার সেভাবে রেসপন্স করে নাই। সেখানেও কোনো কোনো স্বার্থ জড়িত ছিল, যেটা আমরা শুনেছি। কিন্তু এই সমস্যাটা তো এতদিন ধরেই চলে আসছে, এই যে এতদিন ধরে এত প্রকট ছিল না। আচ্ছা, এখন এখন যেটা আপনি বললেন সরকারের কঠোর হতে বাধা কোথায়? কোনো বাধা নাই, সরকার কিন্তু কঠোর হয়েছে। সরকার দুটি পরিবেশক যারা ডিস্ট্রিবিউটর, যারা বিদেশি চ্যানেল বাংলাদেশে আনেন এবং দেখান থ্রু কেবল অপারেটর, তাদেরকে সরকার অলরেডি নোটিশ করেছে 1 সপ্তাহ সময় দিয়ে, যে আপনারা যে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখাচ্ছেন এটা কেন ইল্লিগ্যাল হবে না, সেটার জন্য তাদেরকে শোকজ করেছে। শোকজ করার টাইমটা, মানে তাদের জবাব দেওয়ার সময়টা সম্ভবত আগামীকাল। এই পর্যন্ত তাদের সময় আছে। তো যতক্ষণ সময় তাদের আছে ততক্ষণ তারা চালিয়ে যাচ্ছেন। অবশ্য সাময়িক বন্ধ তো রেখেছিল মাঝখানে, সেটি আমরা যতটুকু বুঝি এটির একটা অসৎ উদ্দেশ্য থেকে তারা চ্যানেলটা বন্ধ করেছিলেন, এরকম একটা ইমপ্রেশন দেওয়ার জন্য যে সরকার বিদেশি চ্যানেলের বিরোধী, তারা বিদেশি চ্যানেল বন্ধ করে দিচ্ছে। তাদের হয়ে কেউ কেউ এরকম প্রচার করার চেষ্টা করেছিলেন কোনো বিদেশি চ্যানেল বাংলাদেশে চলবে না। বাট প্র্যাকটিক্যালি সরকার কিন্তু কোনো চ্যানেল বন্ধ করতে বলেন নাই। সরকার বলেছে, এক্স্যাক্টলি, এটা আমরাও বলছি, এটা অ্যাডকোর পক্ষ থেকে বলা হয়েছে। সরকার বলেছে যে আপনার কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর একটি বিধান, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না, এই আইনটি বাস্তবায়ন করতে চাচ্ছে সরকার। শুধু সরকার না, আমরা চাচ্ছি, মালিকরা চাচ্ছেন, বিকজ এটা দেশের আইন। আপনি এই দেশের ব্যবসা করতে হলে আপনাকে দেশের আইন মানতে হবে। কিন্তু তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন যে চ্যানেলই বোধহয় বন্ধ হয়ে যাবে, সেই কারণে তারা বন্ধ করেছিলেন। পরের দিন কিন্তু আবার তারা চালু করেছেন। কিন্তু কেবল অপারেটররা বলছেন যে আইনটি নাকি যুগ উপযোগী না, যেটি আমাদের খবরে আমরা দেখছিলাম, এই আইনটি যুগ উপযোগী না, এটি বাস্তবায়ন করতে গেলে দেশীয় অনেক চ্যানেলও বন্ধ হয়ে যাবে। এগুলো সম্পর্কে মোটেও সত্যি না। এটি তো ধরেন যার যার ইন্টারেস্ট থেকে, যার যার কোয়ার্টার থেকে বলেন। যেমন ধরেন আমি আপনাদের স্টোরিতে দেখলাম একজন পরিবেশকই সম্ভবত, তিনি বলছিলেন যে আমাদের পক্ষে কোনোভাবেই এই বিজ্ঞাপন বাদ দিয়ে চ্যানেল চালানো সম্ভব না, তাই না? জি, আমি জনাব একে আজাদ এই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই বক্তব্য প্রসঙ্গে। না, আমি এটা একমত না। অবশ্যই বিদেশি চ্যানেল আবার অ্যাডভার্টাইজ দিয়ে বাদ দিতে পারবো না কেন? অবশ্যই যদি আমি প্রচার না করি, আমি যদি কন্ডিশন দিয়ে দিই যে তুমি এইভাবে আমাকে নিউজটা আমি ডাইরেক্ট টেলিকাস্ট করব, এটার বাদ দিয়ে তুমি না করবো না, অবশ্যই করতে পারি। এটা কোনো যুক্তি না, কারণ যেহেতু আমি অনেকে সেই রেভিনিউ, কেবল অপারেটর যে রেভিনিউ পাচ্ছে, সেই কারণে তার স্বার্থ জড়িত, যেটা রাজা সাহেব বলেন, আমি অ্যাগ্রি তার সাথে। আপনি একটি আপনার স্টার প্লাস চ্যানেল ইন্ডিয়াতে যেভাবে দেখা যায়, বাংলাদেশে যেভাবে দেখা যায়, সেটা কিন্তু সেম না। বাংলাদেশের জন্য আলাদা বিম করে তারা এটা প্রচার করে। এই সমস্ত কথা বললে লাভ নাই। এখন সবাই সবকিছু জানে। সো আপনি চাইলে জি বাংলা বাংলাদেশের জন্য আলাদাভাবে আপনি প্রচার করতে পারেন উইদাউট বিজ্ঞাপন, আর আপনি ইন্ডিয়াতে চালান বিজ্ঞাপন সহ, কোনো সমস্যা নাই, এটি কোনো ব্যাপার না। কিন্তু তারা এখন এটা একটা কূট কৌশল, একটা অসৎ উদ্দেশ্যে নানা কথা বলছেন। দেখেন, একজন বলছেন এটা কেবল অপারেটরদের দায়ী করছেন, আবার কেবল অপারেটররা পরিবেশকদের দায়ী করছেন। এখন যেহেতু জেনুইন কিছু প্রশ্ন উঠেছে ফ্রম ওনার্স অ্যান্ড ফ্রম জার্নালিস্ট, তখন তারা তাদের পিঠ বাঁচানোর জন্য তারা নানা কথা বলছে। বাস্তবে সরকারের উদ্যোগটাও আসলে অনেক দেরিতে হয়েছে। আরও আগেই যদি হতো তাহলে হয়তো তারা মিলিয়ে কিন্তু একটা অসাধু চক্র। কিন্তু বিদেশি চ্যানেলগুলো যদি বিজ্ঞাপন ছাড়া চালায়, তাদের অসুবিধা কি? তাদের তো অসুবিধা হচ্ছে, তাদের ইনকাম কমে যাবে তাদের। কারণ কথার কথা, জি বাংলা যদি বাংলাদেশে বিজ্ঞাপন প্রচার করতে না পারে, তাদের বিজ্ঞাপনের অঙ্কটা তারা পাচ্ছে না, তাদের তো অসুবিধা। অথচ তারা কিন্তু এই বিজ্ঞাপনটুকু ছাড়াই কিন্তু চলতে পারে। তাদের যে ভারতের যে বিশাল বাজার, আপনি বাংলাদেশের পণ্য ভারতীয় দর্শকদের জন্য দেখান না, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা যদি বলছি যে আইনটি বাংলাদেশের জন্য তৈরি হয়েছে, বাংলাদেশে বিদেশি কোনো চ্যানেল কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। সারা দুনিয়াতে কিন্তু একই নিয়ম। আপনি ইউরোপে আমাদের কোনো চ্যানেল যদি আজকে চ্যানেল 24 যদি ইউরোপে দেখাতে হয়, চ্যানেল 24 বাংলাদেশে যেভাবে দেখায় উইথ বিজ্ঞাপন, সেটি কিন্তু ইউরোপে আপনি দেখাতে পারবেন না। এটা কোথাও হয় না, বাংলাদেশেও হয় না। আইন আছে, কিন্তু আইনটা তারা মানছেন না। আমরা আইনটি মানা যাতে হয় সেই চেষ্টাটাই আমরা করছি, এবং সরকার উদ্যোগ নিয়েছে। আমি আশা করি যে এই আইন মানতে তারা বাধ্য হবে আলটিমেটলি। আরেকটি বিষয়, একটু ডিজিটালাইজেশন যদি করা হয়, তাহলে আসলে মানে এটির লাভ এবং ক্ষতি দুটো দিকই, মানে এটির পক্ষে বিপক্ষে কি কথা আছে জনাব একে আজাদ? দেখুন, আমরা চাচ্ছি দীর্ঘদিন যে ডিজিটালাইজড হওয়া দরকার। কারণ আজকে কেবল অপারেটররা কতগুলো চ্যানেল দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে, তার কোনো অ্যাকাউন্ট কিন্তু সরকারের কাছে নাই।
এবং এতগুলো কেবল অপারেটর তারা নিজেরাও বলতে পারবে না, অ্যাসোসিয়েশন, এতগুলো অ্যাসোসিয়েশন তারা। তো সেই কারণে আমরা দীর্ঘদিন দাবি ছিল, মাননীয় অর্থমন্ত্রী গত অর্থ বছরে উনি বলেছিলেন যে এটা উনি আইন আকারে করবেন, যে ডিজিটালাইজড করতে হবে না, কিন্তু এটা আমরা পারছি না সরকারের কাছে দীর্ঘদিন। এখন আমাদের উই আর এগেনিস্ট দ্য ওয়াল, আমাদের কিন্তু আর পিছানোর জায়গা নাই। যেখানে সাংবাদিকরা চাকরি হারাচ্ছে, সেখানে অনেক চ্যানেল তার নিউজ বন্ধ করে দিচ্ছে, কালকে বিভিন্ন প্রোগ্রাম বন্ধ করে দিবে। সরকার কেন পারছে না ডিজিটালাইজেশন করতে? মানে এই দাবিটি মানতে সরকারের এখানে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। কালকে মাননীয় তথ্যমন্ত্রী যেভাবে এখন শক্তিশালী হয়েছেন, অতীতে যদি এইরকমভাবে কঠিনভাবে উনি দিতেন তাহলে আমার বিশ্বাস আমাদের সমস্যাটাতে থাকতো না। তো সেই কারণেই আজকে অ্যাটকো, কেবল অপারেটর, এখানে জার্নালিস্ট, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সকলে যদি এই সমন্বয়টা থাকে এবং কন্টিনিউয়াসলিভাবে আমরা এইভাবে লেগে থাকি সরকারের সাথে, তাহলে এটা সম্ভব। না হলে কিন্তু আগামী কিন্তু এইভাবে হয়নি। ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অ্যাটকো, কেবল অপারেটর, আমরা কিন্তু এইভাবে আগে একত্রে বসিনি। আরও আমরা এখন ঘন ঘন বসবো এবং মাননীয় অর্থমন্ত্রীর কতদিন তার অগ্রগতি হলো, কেন প্রতিদিন কত বিজ্ঞাপন বাংলাদেশে প্রচার করা হচ্ছে, এইগুলো আমরা মনিটর করছি। এগুলো মনিটর করে আমি মনে হয় যদি যেভাবে চলছে তাহলে একটা 6 মাসের মধ্যে অন্তত একটা ভালো রেজাল্ট আশা করি। এই বিষয়ে জনাব রাজা আপনার কাছেও জানতে চাইবো যে এই তৎপরতাতে আশাবাদী হতে পারেন কিনা যে সুদিন ফিরবে। কিন্তু তার আগে একটি প্রশ্ন জনাব একে আজাদ আপনার কাছে করতে চাই, যে আসলে তো এই দুর্দিন যে চলছে সেটি হয়তো এখন খুব প্রকট আকার ধারণ করেছে, কিন্তু এটি তো বেশ মানে একদম নতুন ঘটনা না এই আমাদের বেসরকারি খাতের টেলিভিশন খাতের যে দুর্দিন। তারপরেও টেলিভিশন চ্যানেলের জন্য এত লাইসেন্সের আবেদন কেন? মানে কেন এত নতুন নতুন টেলিভিশন চ্যানেল হবার কথা, বিজ্ঞাপন কমে গেছে। এখন যারা টেলিভিশন চ্যানেল করছে, সরকারকে আমাদের সরকার যে আমাদের জোর করে দিচ্ছে টেলিভিশন তা না, আমরাই কিন্তু সরকারের কাছে জোর করছি, বিভিন্নভাবে তদবির করছি, আমরাই বলছি যে না আমাদের চ্যানেল চলবে, আমরা মোট দক্ষ হব। সরকার কোনো না কোনোভাবে বাধ্য হচ্ছে আমাদের চাপে সে দিতে। এটা কিন্তু আমি সরকারকে সাধুবাদ জানাই। এই কারণে সরকার ভাবছে যে প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে, এইটা কিন্তু সরকার একটা পজিটিভ দিক। কিন্তু আমরা চালাতে পারছি না, এই ব্যর্থতা কিন্তু আমাদের। এই ব্যর্থতা আমি সরকারের উপর দেবো না। আজকে কেবল অপারেটর, আজকে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অ্যাটকো যদি আমরা এক হই, সরকার যে 2006 যে আইন করেছে সেই আইন প্রয়োগ করতে সরকার বাধ্য। সরকার কেন করবে না? আজকে যদি আমরা সমস্ত টেলিভিশন যদি কোনো আমরা প্রচার বন্ধ করে দিই যে তুমি কেবল অপারেটর তুমি না করলে করবে না, তখন কোথায় যাবে এতগুলো? আমরা মানে এটা কঠিন কথা বললাম যে আমরা কিন্তু একটা স্টেজে ওই জায়গায় চলে যেতে বাধ্য হব যে আমরা পারছি না। আজকে দেখেন একটা চ্যানেলে আমি জানি 9 মাস যাবত তারা বেতন পাচ্ছে না। 9 মাস জানার বেতন। অনেকেই 3-4 বছর যাবত ইনক্রিমেন্ট পাচ্ছে না অনেক টেলিভিশনে। আমি ঈদের পরের থেকে আমার নিজের চ্যানেল থেকে আমি বলেছি যে আমরা ওভারহেড কমাতে হবে, কারণ আমি বহু টাকা পড়ে আছে আমার। প্রায় আমি বলি অ্যারাউন্ড 30 কোটি টাকার মধ্যে তো আমার বিজ্ঞাপনের টাকা বাকি। অন্য কোম্পানির থেকে সাবসিডি দিয়ে আমি নিজে চালাচ্ছি। এই বাস্তবতাটা তো যারা আবেদন করেন তারা জানেন, সকলে জানেন, তাহলে তবুও কেন আবেদন? তারপর আবেদন কেন? আমার তো মার্কেট আছে। আমার যদি বিজ্ঞাপনের যে টাকাটা বাইরে চলে যাচ্ছে, 300-400 কোটি টাকা আমার বিজ্ঞাপনের টাকা বাইরে চলে যাচ্ছে, সেই 300 কোটি টাকা যদি আমার রেভিনিউ থাকে তাহলে আমরা সেই টাকা তো ধরলে আমাদের সমস্যা নাই। 58টা টেলিভিশন না, 33টা চলছে, 33টা টেলিভিশন চলছে। লাইসেন্স পেয়েছে তারা অনেরা। 33টা টেলিভিশনে মাসে যদি আমরা 3 কোটি টাকা করে এখান থেকে পাই, তাহলে এই বিজ্ঞাপন থেকে আমাদের আসে, তাহলে তো আমাদের সমস্যা থাকে না। 100 কোটি টাকার মধ্যে আমাদের হয়ে যায়। মানে 100 কোটি টাকা, আমার তো 300 কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। আপনার প্রশ্নের আরেকটা অ্যান্সার যেটি জনাব আজাদ বলেছেন, আমার কাছে একটা অ্যান্সার আছে। আপনি দেখেন বাংলাদেশে 33টি চ্যানেল আছে, আমরা চেষ্টা করলে কিন্তু হাতে যদি গুনতে শুরু করি 10-12টার পরে কিন্তু আপনি হয়তো বলতে পারবেন না। তাহলে প্রশ্ন বাকিগুলি কেন আছে, কিভাবে আছে? কিছু কিছু মানুষ আছেন যারা এটাকে অন্য কাজে, অন্য উদ্দেশ্যে ব্যবহার করেন। সেটি যেমন নিউজ পেপারের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি জানেন বাংলাদেশে কতগুলি দৈনিক পত্রিকা আছে? 250, কিন্তু আপনি 10টার বেশি বলতে পারবেন না। আমি শিওর যে আপনি 10টার বেশি বলতে পারবেন না। তাহলে বাকিগুলি তারা কি করছে? তারা এটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে তাদের অন্য পারপাস সার্ভ করার জন্য। এটা একটা সাইনবোর্ড। টেলিভিশনের ক্ষেত্রেও কিছু কিছু, অনেক টেলিভিশনের যারা নামই জানে না কিন্তু টেলিভিশনগুলি কিন্তু আছে টিকে, মানে রয়েছে, তারা কিন্তু ক্লোজ করে নাই।
এগুলিও অন্য উদ্দেশ্যে ব্যবহার করার জন্য অনেকে করেন। তো আবেদন যে নতুন করে অনেকে করছেন, তাদেরও এই ধরনের কোনো ইন্টেনশন থেকে করতে পারেন। সেটি আসলে এখন সময় এসছে সরকারের, আমরা সরকারকে অলরেডি অনুরোধ করেছি নতুন চ্যানেল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করা উচিত যে সে তার চ্যানেল চালানোর সঙ্গতি রাখেন কি রাখেন না। এই বিষয়টি এতদিন দেখা হয় নাই, কিন্তু এখন সেটা দেখা খুব এই জরুরি। আইনের বাস্তবায়ন না হলে বা সুদিন যদি না ফেরে, তাহলে নতুন চ্যানেল এসে তারাও লাভ করতে পারবে না, বেকারত্ব বাড়বে। বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব, যে চাকরি আছে বেতন নাই, এরকমও তো অনেক জায়গায় এখনো চলছে। এবং অথবা হয়তো চাকরি পাওয়ার পর ছাঁটাই হবার, চাকরির নিশ্চয়তা তো নাই। সেক্ষেত্রে আসলে যেটি জনাব একে আজাদ বলছিলেন, সামনে সবাই যদি এরকম তৎপর হতে পারি, সব পক্ষ যদি একত্রিত হতে পারি, এই সম্ভাবনাটা কেমন দেখছেন আপনি? সম্ভাবনা আমি খুবই ভালো সম্ভাবনা দেখি, কারণ আমরা যে একটি ওয়ার্কশপ মাঝখানে একটি রাউন্ড টেবিল করেছিলাম, সেখানে সকল পক্ষ আমাদের এখানে উপস্থিত ছিলেন, ইনক্লুডিং জনাব একে আজাদ। সেখানে আমরা সকল পক্ষের মধ্যে আমরা দেখেছি যে বিষয়টা নিয়ে কিন্তু এতদিন এভাবে কথা হয় নাই, এখন কথা উঠেছে, কথা এখনো চলছে, এবং এর মধ্যে দিয়ে সবাই কিন্তু আমরা একজন আরেকজনের সঙ্গে সম্পর্কিত। এটা সত্য যে আমরা কেবল অপারেটর, আমাদের ছাড়া চলবে না, আমরাও কিন্তু কেবল অপারেটর ছাড়া চলতে পারবো না। তো আমাদের সব পক্ষকেই টিকে থাকতে হবে। তো এটার জন্য আপনি ডিজিটালাইজেশনের কথা যেটা তুলেছিলেন, ডিজিটালাইজ করতে হবে এই কারণে অনেকগুলি বেনিফিট আছে। প্রথম কথা, এখন এই কেবল অপারেটরদের মধ্যে যে একটা অরাজকতা চলছে, কোনো কেবল অপারেটর এটা স্বীকার করে না যে কতগুলি কানেকশন বাংলাদেশে আছে। আনঅফিসিয়ালি আমরা জানি 3 কোটির মতো, তারা কিন্তু স্বীকার করে না। করলেই অসুবিধা, করলে বলবে এতগুলি টাকা আপনারা ইনকাম করছেন, টাকা কোথায় যায়, কোনো টাকার কিন্তু কোনো ভাগ কিন্তু কোথাও হয় না। সরকার একটা পয়সা পায় না এক্ষেত্রে, এখান থেকে আমরা টেলিভিশনে ওনারাও পান না। তো ডিজিটালাইজ যখন হবে তখন সব আপনি হিসাব পাবেন যে কয়টা কানেকশন আছে, কারণ প্রত্যেকটা সেটের এগেনস্টে একটি করে বক্স থাকবে। সো আপনি হিসাব পাবেন কোন চ্যানেল কতক্ষণ চলে। আমরা যে এখন সোকল টিআরপি, যেটা বিতর্কিত টিআরপি সিস্টেম চলছে, এটারও প্রয়োজন হবে না, মেশিনই ওই ডিজিটাল বক্স সব আপনাকে গুনে দেবে। সরকার এখান থেকে একটি 15% যে ভ্যাট আছে মিনিমাম, এই ভ্যাট পাবেন, এবং চাইলে সরকার এখান থেকে আরও রাজস্ব আদায় করতে পারেন। সর্বোপরি আমাদের চ্যানেলগুলি তখন পে চ্যানেল হয়ে যাবে, আমাদের চ্যানেলগুলি ইনক্রিপশন হয়ে যাবে। তখন আমাদের প্রত্যেক চ্যানেলের বক্স থাকবে প্রত্যেক অপারেটরের কাছে, যে বক্সের নিয়ন্ত্রণ থাকবে চ্যানেলের হাতে। সো টেলিভিশন অপারেটর যখন সেই বক্সের মাধ্যমে আমার চ্যানেল চালাবেন, আমি তখন তার কাছ থেকে লিগ্যালি টাকা একটা অংশ দাবি করতে পারবো। ডিজিটাল করলে এতগুলি সুবিধা আছে, মানে সরকারের সুবিধা, মালিক পক্ষের সুবিধা, এবং সাংবাদিক বা কর্মী যারা আছেন টেলিভিশনের বা শিল্পী কলাকুশলী, সরকারকে পাশের দেশ ভারতে ইতিমধ্যে সেটা হয়েছে। সরকার একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছিল তাদেরকে যে তোমরা আগামী 1 বছরের মধ্যে ডিজিটাল করো, 1 বছর পরে কিন্তু আর তোমার অ্যানালগ ফ্রিকোয়েন্সি পাবে না। তো বাংলাদেশ সরকারকেও এখন এটা করতে হবে। এতদিন কেন হয়নি জানেন? এই খাতটা থেকে সুবিধা নিতে চেয়েছে অনেকেই, কিন্তু এই খাতটার কল্যাণের জন্য সেইভাবে কেউ কোনো কাজ করে নাই, খাতটি উপেক্ষিত থেকে গিয়েছিল। একটা বিরতিতে যেতে হবে, কিন্তু সেই আশাবাদ রেখে যেটি জনাব একে আজাদ বলছিলেন যে এখন সবাই একত্রিত হয়ে এই বেসরকারি খাতকে বাঁচানোর কাজে কাজ করলে নিশ্চয়ই সুদিন ফিরবে, সেই আশাবাদ রেখে একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আরও প্রসঙ্গ আছে, দর্শক আমাদের থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে কথা বলতে চাই, আজকে বিএনপি গণ অনশন করেছে বেগম জিয়ার মুক্তির দাবিতে। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমরা টেলিফোনে সংযুক্ত করে নিচ্ছি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাদের সাথে আছেন, আপনারাও কিন্তু যে কোনো প্রশ্ন তাকে করতেই পারেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আসলে প্রথমেই জানতে চাই যে আজকে আমরা গণ অনশন কর্মসূচি থেকেই দেখলাম যে তৃণমূল বা মধ্যম সারির যারা নেতারা আছেন তারা অভিযোগ করছেন কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে যে বিএনপি নেত্রীকে মুক্ত করতে না পারার ব্যর্থতার দায় দিচ্ছেন তাদের উপরে। অন্যদিকে মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতারা বলছেন, অনেকেই বলতে শুনলাম যে এরকম গণ অনশন বা এই ইনস্টিটিউশনের মধ্যে স্লোগান দিয়ে লাভ হবে না। তার মানে আসলে আপনাদের সীমাবদ্ধতাটা এবং আপনাদের কর্মসূচির যে সীমাবদ্ধতা বলবো বা সেটির কার্যকারিতা কতটুকু সেটি আপনারা জানেন, তারপরেও এর মধ্যেই কেন আটকে আছে বিএনপি? না, দেখুন, একটা কর্মসূচি যখন চলে সেই কর্মসূচিতে তৃণমূল বা মধ্যম সারির নেতারা নানা ধরনের বক্তব্য রাখতে পারেন, কারণ এটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু সকলে এটা বিশ্বাস করেন যে আমরা যেভাবে শান্তিপূর্ণ উপায়ে এগুচ্ছি এবং আস্তে আস্তে যে একটা জাগরণ তৈরি হচ্ছে দেশনেত্রীর
মুক্তির বিষয়ে এই জাগরণটা এক সময় বিস্ফোরিত হয়ে এদেশে একটা দাবানল তৈরি করবে এবং একটা বড় বৃহত্তর গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানে রূপ নেবে। আমরা সেই দিকেই কিন্তু ক্রমান্বয়ে এগুচ্ছি। মানে এটি কি আসলে দেশ নেত্রীকে মুক্ত করার জন্য আপনাদের জাগরণটা তৈরি করতে হচ্ছে? এটি আসলে এই দাবিটা সাধারণ মানুষের মধ্যে নাই, এটি জাগরণ তৈরি করার কি বিষয়? শুনুন, সাধারণ মানুষের মধ্যেই আছে, কিন্তু যে কোনো আন্দোলনে আপনি একেবারে 67 থেকে এখন পর্যন্ত যত আন্দোলন দেখুন, প্রত্যেকটি আন্দোলনেই কিন্তু সময় নিতে হয় এবং জনগণের মধ্যে জাগরণ তৈরি করতে হয়। এটা 69-এর 1.5 বছর তো রইলেন বেগম জিয়া কারাগারে, আর কতদিন লাগতে পারে এই জাগরণ তৈরি করতে? বলুন, সব জায়গায় একই রকমই। জি, জনাব আহমেদ আজম খান, আসলে তো অনেকদিন হলো, 1.5 বছরের উপরে হয়ে যাচ্ছে বেগম জিয়া কারাগারে আছেন, মোটামুটি অনেকটা সময়। এই জাগরণ তৈরি করতে আসলে আর কত সময় লাগবে কেন্দ্রীয় নেতারা যেটি বলছেন? জি, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলন করবে একটি সরকারের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে, কিন্তু আমাদের এখন আন্দোলন করতে হচ্ছে সরকারের বিরুদ্ধে, কিন্তু আমরা বাধা প্রাপ্ত হচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী, যেগুলো রাষ্ট্রীয় বাহিনী, তাদের দ্বারা। অর্থাৎ একটি গণতান্ত্রিক সমাজ কাঠামোতে বা রাষ্ট্র কাঠামোতে আন্দোলনে কিন্তু রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করা হয় না। এই ক্ষেত্রে এটা ব্যবহার করবার কারণেই কিন্তু আন্দোলন বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু এই বাধা যতই আসুক, একটা পর্যায়ে আপনি দেখবেন যে নদীর কোনো একটা জায়গায় বাঁধ দিলে কিন্তু আরেক জায়গায় বাঁধ হয় ভাঙে, অথবা অন্য জায়গা দিয়ে পানি প্রবাহিত হয়। অর্থাৎ এই বাঁধ ভাঙবেই এবং এই আন্দোলন সফল হবেই, কারণ এটা গণতান্ত্রিক আন্দোলন এবং দেশ নেত্রী। কিন্তু বিএনপি নেত্রী জনাব আহমেদ আজম খান, একটা বিষয় সেটি হচ্ছে বিএনপি নেতাদের মুখে বহুল উচ্চারিত একটি বিষয় হচ্ছে রাস্তায় আন্দোলন করতে হবে, আদালত থেকে মুক্ত করা সম্ভব না। এটি বিএনপি নেতারা মানে বিএনপি নেতাদের মধ্যে বহুল উচ্চারিত এবং বহুদিন থেকে উচ্চারিত। সেটি আসলে কবে, মানে এটি বিষয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? না, নিশ্চয়ই। একটা জিনিস আপনি মনে রাখবেন যে আন্দোলন দিনক্ষণ ঠিক করে হয় না। এই কথাটি সত্যি যে যেহেতু মামলাগুলো রাজনৈতিক, সেই হেতু এর সমাধানও রাজনৈতিক ভাবেই হতে হবে এবং মাঠের আন্দোলনেই এর সমাধান হবে, যদি না সরকার এই যৌক্তিক গণতান্ত্রিক দাবিগুলো মেনে না নেয়। কাজেই এই সরকার যেমনি ভাবে একটি কর্তৃত্ববাদ তৈরি করেছে, যেমনি ভাবে বিরোধী মতকে দমন করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে, সেই ক্ষেত্রে কিন্তু রাজপথের আন্দোলনের কোনো বিকল্প নেই। কিন্তু কবে সেই রাজপথের বিস্ফোরণটা হবে, এটা কিন্তু যে কোনো অভিজ্ঞ রাজনৈতিক নেতা বা সংগঠক বা কর্মীকে আপনি জিজ্ঞেস করবেন, বলবে যে না, এটা দিনক্ষণ ঠিক করে হয় না, এটা এমন ভাবে জাগরণ তৈরি হচ্ছে আস্তে আস্তে। কিন্তু জনাব আহমেদ আজম খান, এই জাগরণটা আস্তে আস্তে তৈরি হচ্ছে আপনি বলছেন, যেটি বিএনপির বিরুদ্ধে সবসময় অভিযোগ আসে যে জনগণের কোন ইস্যুতে, মানে সম্প্রতি গত 10 বছরেও যদি চিন্তা করেন, আপনারা খুব তৎপর হয়েছেন যে জনগণ এই জাগরণে আপনাদের সাথে থাকবে বা রাস্তায় নামবে আপনাদের আন্দোলনে। আপনি চমৎকার বলেছেন। বাংলাদেশের জনগণের প্রত্যেকটা ইস্যুতে বিএনপি সক্রিয়। যেমন এই সরকারের আগের যে মেয়াদ, তখন যে আপনার শেয়ার বাজারে ধস নামলো, বিএনপি কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে এবং যারা শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত তাদের হয়ে বিএনপি কিন্তু প্রচুর কর্মসূচি পালন করেছে। এই যে জনগণের ভোটের অধিকারকে এই সরকার হরণ করেছে, আপনি বলছেন কর্মসূচি করেছে। জনাব রেজওয়ানুল হক রাজা, আপনাদের কোনো প্রশ্ন আছে জনাব আহমেদ আজম খানের কাছে? জনাব রাজা কিছু জানতে চান? না, জনাব আহমেদ আজম খানের কাছে একটি শুধু প্রশ্ন। অনেক বিষয় তিনি বললেন, এটি কিভাবে বললেন, কেন বললেন সেটি আমি বুঝতে পারি। তাদের আজকে অনুষ্ঠানে, এই গণ অনশন অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব মেজর হাফিজউদ্দিন, তিনি কিন্তু অনশনে ছিলেন। অনশনে থেকেই তিনি বলেছেন যে এই অনশন দিয়ে কোনো কাজ হবে না। তিনি কিন্তু তখন অনশন করছেন। আর আপনি যে বিভিন্ন তৃণমূল বা একটু নিচের দিকের নেতা কর্মীদের বক্তব্যের রেফারেন্স দিলেন,
তারা যে ব্যর্থতার অভিযোগটা করেছেন কেন্দ্রীয় নেতাদের উপরে, জনাব আহমেদ আজম খান এতক্ষণ সেটিরই সাফাই দিলেন, যেটা আমি বুঝলাম। এবং এটিও নতুন কোনো অভিযোগ নেই, এটি আগেও ছিল, বহুদিনের পুরনো অভিযোগ, এবং সেই অভিযোগটার কোনো জবাব আসলে হয় না। কিন্তু জনাব আহমেদ আজম খান যেহেতু কেন্দ্রীয় নেতাদের একজন, তিনি তো, তারও তো কিছু একটা বলতে হবে, তিনি তাই বললেন। আমি শুধু একটি বিষয়ে প্রশ্ন জানতে চাই জনাব আজম, আপনি বললেন যে রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে বিরোধী মতকে দমনের যে চেষ্টার আপনি সমালোচনা করলেন এবং বললেন এটা কখনোই উচিত না, এটা আসলেই উচিত না। কিন্তু বিএনপির নেতা হয়ে আপনি কি করে এটা বললেন? আপনি কি ভুলে গেলেন যে আপনাদের আমলে এই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই তৎকালীন আওয়ামী লীগের বহু কর্মসূচি পণ্ড করে দেওয়ার চেষ্টা বা তাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছিল? এসব ছবি তো অনেক, এখনো আপনি চাইলে এখনো বিভিন্ন মিডিয়াতে এগুলি দেখতে পাওয়া যায়, খুঁজেই পাবেন। জনাব আহমেদ আজম খান, উত্তরটি। আমার মনে হয় যে উনি ভুলে গেছেন যে আওয়ামী লীগ যে জনতার মঞ্চ করে 1 মাস সারা বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন করেছিল, সরকার কিন্তু রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে নাই, এটা বোধহয় উনি ভুলে গেছেন। এবং বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তারা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালিত করেছে বলেই, গণতান্ত্রিক পরিবেশ থাকবার কারণেই কিন্তু আওয়ামী লীগ বারবার আন্দোলন করতে পেরেছে। জি জনাব আহমেদ আজম খান, আমার সময় সংকটের কারণে শেষ করতে হবে এই অংশটি। ধন্যবাদ আপনাকে জনাব আহমেদ আজম খান, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। পাল্টাপাল্টি যে অভিযোগের জিনিসটা সেটি রয়েই যাচ্ছে, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আমাকে বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পর। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। দেখে নিতে চাই অনলাইনের সবশেষ কি কি খবর আছে। শুরুতেই প্রথম আলোর এই খবরটি, খালেদা জিয়ার মুক্তির কর্মসূচি নিয়ে অসন্তুষ্ট দল ও জোটের নেতারা। বিভিন্ন পত্রিকারই শিরোনাম আপাতত এটি আছে, এটি নিয়ে আমরা কথা বলছিলাম। জনাব এ কে আজাদ, আপনার কি মনে হয় এই আন্দোলনের হুমকি তো তারা অনেকদিন ধরে দিচ্ছে, এই আন্দোলনের ভবিষ্যৎ দেখতে পান কিনা? এবং আন্দোলন হলে তো ব্যবসায়ীদের জন্য নিশ্চয়ই সেটি একটা প্রভাব ফেলেই, এটি নিয়ে আপনার কোনো আশঙ্কা কাজ করে কিনা ব্যবসায়ীদের মধ্যে, কি মনে হয়? দেখুন, দেশে একটা গণতান্ত্রিক সরকার আছে, সেখানে বিরোধী দল থাকবে, বিরোধী দল তাদের দাবি দেওয়া নেওয়া অবশ্যই করতে পারে, এবং সেটা যদি সহিংস হয় সেটা জন্য আমাদের জন্য অবশ্যই অস্বস্তিকর। যেটা হয়েছে 2014-তে, আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি, বহু লোক, নিরীহ লোক প্রাণ হারিয়েছে, আমাদের বহু পণ্য, বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সেই ধরনের সহিংস রাজনীতি হোক, এটা আমাদের কাম্য না। তবে গণতান্ত্রিকভাবে যে কোনো বিরোধী দল তাদের গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন করুক, এটা আমরা স্বাগত জানাই। এবং একটা বড় বিরোধী দল থাকুক, তারা সরকারকে বিভিন্ন ভুল ধরিয়ে দেখ, এটা আমাদের কামনা। এবং সব দেশই আছে। আজকে আমরা যারা পত্রিকায় পরিচালনা করি, আজকে যারা মিডিয়া চালাই, আমরা কিন্তু সংবাদ পাই না, ওইরকম সংবাদ আমাদের কাছে, কারণ বিরোধী দলের তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। এই মাঝে মাঝে দু একটা অনশন, মাঝে মাঝে দু একটু যেটার উপরে তাদের নিজেদেরই ভরসা নেই। কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, যেমন আজকে বিভিন্ন ইস্যু আছে, কিন্তু সেইগুলি নিয়ে করলে সেগুলো কিন্তু সবাই এবং সরকারও চায় যে আমাদের ভুলটা তারা ধরিয়ে দেখ, আমাদের তারা পার্লামেন্টে আসুক, পার্লামেন্টে এসে তারা কথা বলুক, এটা কিন্তু সবারই কামনা। আমি মনে করি বিএনপি যে কয়টি আসনই পেয়ে থাকুক, যেভাবেই পেয়ে থাকুক, তাদের আসা উচিত, পার্লামেন্টে গিয়ে তাদের বক্তব্য দেওয়া উচিত। তাতে কিন্তু আমরা স্বাগত জানাবো, আমরা তাদের বক্তব্য শুনতে পাবো, যেটা আজকে অনেক সময় মিডিয়া কভার করে না, ইম্পর্টেন্স পায় না, কিন্তু পার্লামেন্টে কোনো কথা বললে কিন্তু অবশ্যই সেটা গুরুত্ব পাবে। এবং এখন যেহেতু অন্য কোনো বিরোধী দল ওইভাবে অ্যাক্টিভ না, সবাই গভর্নমেন্টের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারের সাথেই আছে, তারা বিরোধী দল বলতে কেউ নাই। এবং বিএনপি যদি এসে কথা বলে, অবশ্যই সেই বিরোধী দলের ভূমিকাটা পাবে, এটা আমরা প্রত্যাশা করি। এক্স্যাক্টলি, আমি যেন আমাদের সাথে পরিপূর্ণভাবে একমত। সংসদে যদি বিএনপির এই 6 জন বা ইভেন যদি মির্জা ফখরুল সাহেব একাই থাকেন, সংবাদপত্রের মিডিয়ার চোখ কিন্তু ওনার উপরই থাকবে যে উনি কি করছেন, উনি কি বলছেন। কারণ বাকিদের ব্যাপারে আমাদের তো, আমরা সবাই জানি বাকি সরকারি দল বা আধা সরকারি দল, সরকার সমর্থক, প্রধান বিরোধী দল, এগুলি তো আমাদের জানা আছে। জাতীয় পার্টির প্রধান বিরোধী দল কি করবে, তার কতদূর যাওয়ার ক্ষমতা আমরা জানি। তো তারা গেলে কিন্তু মিডিয়া কাভারেজের কথা, যেটি বিএনপি রিসেন্টলি বলেছে আমাদেরকে মিডিয়া কাভারেজ আমরা পাই না, এটা পাবেন কি করে? আপনাদের কিছু থাকতে হবে। এই যে দেখেন, জনাব রেজওয়ানুল হক রাজা, একদমই সময় শেষ হয়ে গেছে, শেষ করতে হবে। ধন্যবাদ জনাব রেজওয়ানুল হক রাজা এবং জনাব এ কে আজাদ, আপনাদের দুজনকেই। দর্শক, শেষ করছে আজকের সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন সবাই।